খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হতে প্রায় 11টা বেজে গেল। আমি রেডি, তাড়াতাড়ি বের হও। কি ব্যাপার, আজকে তোর মনে এত খুশি কেন? এমনিতে তো হাজারবার বললেও তোর খালার বাড়ি যেতে চাস না। আম্মু আমি শিওর এইবার এই বিয়ে বাড়িতে আমার রূপবতী গুণবতী পরিল্লাহান কুচু কুচু বউটা আসবেই আসবে। তোর কোন বেড়াই তার মাইয়া দিবে? আরে দিবে কি, ভাগাই নিয়ে যামু। তুই আর মানুষ হবি না। গাইতে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনতেছি। পিড়িতের আগে মিঠা পরে লাগে ঝাল, আমারে দেখলে সেমড়ি মারে দুইটা ফাল। এমন সময় আম্মু গুতা মারলো। কি ব্যাপার, গুতা মারলা কেন? কখন থেকে ডাকতেছি, কোনো খবর নাই? ও কানে ইয়ারফোন ছিল তো। বলো কি বলবা। দেখ, তোর খালার বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু করবি না। ওকে। আচ্ছা আম্মু, ছোট খালা কবে যাবে রিয়া আপুদের বাসায়? আজকে। এই রে, শুনছি ছোট খালার নাকি সেই লেভেলে সুন্দর একটা মাইয়া আছে। দেখি ওইটার লগে লাইন টাইন লাগাইতে পারি কিনা। এই যে আপনারা আবার আমার আম্মুরে বইলা দিয়েন না। উফ, প্রায় 3.5 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আরে আপু, তুই কেমন আছিস? ভালো, তুই? ভালো। আরে এটা স্বাদ নাকি? বাবা, ও তো অনেক বড় হয়ে গেছে। খালাম্মা, আমি তো এই কথাটা প্রতিদিন আব্বু আম্মুকে বুঝাই, কিন্তু এই ব্যাককেলগুলো কিছুতেই আমার কথা বুঝতে চায় না। কতবার বলছি আমাকে পুরোটার বলতে পারলাম না। আম্মু আমারে গুতা মাইরা কইল। ওই চুপ থাক। খালা একটা মুচকি হাসি দিয়ে বলল, তোর ছেলে তো দেখে আগের থেকে আরো বেশি ফাজিল হয়ে গেছে। আর বলিস না, সারাক্ষণ শুধু প্যারা দে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে যেই রুমটা দেয়া হয়েছে সেই রুমে বসে গান শুনতেছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। ওরে আল্লাহরে, সাথে একটা পরিল্লাহান মাইয়া। আম্মা, বউ পাইয়া গেছি। ওই হারামজাদা, চুপ থাক, ওটা তোর রিয়া আপু। কথাটা শোনার পরপরই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভিতর দুঃখের ঢেউ বইতে লাগলো। কিরে, ফাইজলামি এখনো ছাড়স নাই? আমাকে বিয়ে করে নাও, দেখবা সব ফাইজলামি উধাও। খালা, তোমার ছেলের সাথে কিছুক্ষণ কথা বললে আমার পাবনা ভর্তি করতে হবে। আমি যাচ্ছি। এই তোরে কতবার বলছি এখানে উল্টাপাল্টা কিছু না করতে। কথাটা বলেই আম্মু হন হন করে চলে গেল। এই রে, দেখি তো ছোট খালার মাইয়াটা কই আছে। ও মা, মধ্য ঘরে গিয়ে দেখি সবাই একসাথে বসে গল্প করছে। আমি ওইখানে যেতেই রিয়ার আম্মু বলল, দেখো তো এই ছেলেটাকে সবাই চিনো কিনা? ও, আপনি সাদ ভাইয়া, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে গো সুন্দরী? আমি তিথি, আপনার ছোট খালার মেয়ে। আরে আপনারা কি ভাবছেন আমি আমার খালাতো বোনদের কেন চিনি না? আরে কিভাবে চিনবো? আমি তো 5 বছর যাবত কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাই না। আর আর সেই জন্য রাগ করে তারাও আমাদের বাসায় আসে না। ও তুমি তিথি, তা ছোটবেলায় তো অনেক কিউট ছিলা, এখন এমন ঢ্যাঁড়সের মতো কেমনে হইলা? ভাই, মায়া কিন্তু দেখতে হেব্বি সুন্দরী, আমি খালি একটু ক্যারাবেড়া লাগাইয়া দিলাম। আন্টি দেখেন তো, সাদ ভাইয়া বলে আমি নাকি দেখতে ঢ্যাঁড়সের মতো। কে বলেছে আমার আম্মুটা দেখতে ঢ্যাঁড়সের মতো? আমার মেয়ে তো দেখতে একেবারে স্বর্গের পরীর মতো। না রে তিথি, তোরে আম্মু পাম মারতেছে। কথাটা বলার সাথে সাথেই আমার আম্মুটা ঠ্যাঙ্গা লইয়া বিদ্যুৎ গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও একেবারে উসাইন বোল্টের গতিতে দিলাম খেইচ চাদর, একেবারে চান্দে থুক্কু সাদে সাদে বৈশা গলা ফাটাইয়া বেসুরা গলায় গান গাইতেছি। এইবার বুঝো ঠেলা, আমারে দৌড়ানি দাও। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকল সদস্য ছাদে আইসা হাজির। খালা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা, গানটা একটু বন্ধ করো। কি বলছেন এসব? দেখছেন না আমি প্র্যাকটিস করছি। আব্বু, আল্লাহর দোহায় লাগে তুই এসব বন্ধ কর। তোর জন্য পাশের বাসার ভাবিরা এসে ইচ্ছে মতো গালিগালাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। আয় বাবা, তুই আমার সাথে আয়। না, তোমরা যাও, আমি ছাদে একটু হাওয়া বাতাস খাবো। তারপর ছাদে বসে মনের সুখে গান শুনতেছি। কিছুক্ষণ পর রিয়া আপু আর তিথি আসলো। এই পুচকু, এদিকে আয়। ওই কারে পুচকো বললো? বিয়ে করলে যে কোনো দিন পুচকোর বাবা হয়ে যাব। আচ্ছা ভাই, বাদ দে এসব। আমার একটা কাজ করে দিতে পারবি? না না, আমি কারো কাজ টাজ করে দিতে পারবো না। এই শোন না, 5,000 পাবি। আচ্ছা, কাজটা কি সেটা বলো। আমাকে যে করেই হোক আজকের মধ্যেই বিলাই চিমটি জোগাড় করে দিবি। আজব, আমি এখানে বিলাই চিমটি কই পাবো? বাজারেই পাবি। প্লিজ, এই কথা যেন আর কেউ জানতে না পারে। ওকে।
বিকেলের দিকে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছিস মানে? এই, তোর ভিতর কি আল্লাহ এতটুকু শান্তিও দেয় না? আম্মু বাসায় থাকতে বোরিং লাগছে। ভাইয়া আমিও আপনার সাথে যাব। আমি কোনো মাইয়া টাইয়ার সাথে নিতে পারবো না। কেন? আমি আপনার সাথে গেলে কি এমন সমস্যা? সমস্যা আছে, আমি কোনো ঝামেলা টামেলার সাথে করে নিয়ে যেতে চাই না। আচ্ছা, ও গেলে সমস্যাটা কি তোর? ওকে সাথে নিয়ে যা। উফ, শেষমেশ তিথিকে সাথে নিয়ে বাজারের দিকে রওনা হলাম। রাস্তায় হাঁটতেছি, এমন সময় তিথি বলল, আচ্ছা ভাইয়া, তোমার গফের নাম কি? আমার কোনো গফ নাই। সেটাই তো, কোনো মেয়ে জেনে শুনে আগুনে ঝাঁপ দেবে? কি বললি? বলছে যে তোমার মতো এত হ্যান্ডসাম ভদ্র লাজুক ছেলের গফ নাই, ভাবতেই কষ্ট হচ্ছে। দেখছেন নি কারবার, এই মাইয়া আমারে পাম মারে, কেমনটা লাগে? আমি সাকিব খানের স্টাইল লইয়া ওরে জিজ্ঞেস করলাম। অবশ্য কলেজে দুই একজন যে আমার সাথে লাইন মারার জন্য আমার পিছে পিছে ঘুরে না, এমন কিন্তু না। আচ্ছা, তোর কি কোনো বফ আছে? আসলে ওর সাথে কথা বলার জন্যই আপনার সাথে বাহিরে আসছি। ওরে আল্লাহ রে, শেষমেশ প্রপোজ করার আগেই বাপ্পা রাজের মতো ছ্যাঁকা খাইয়া বেকা হইয়া গেলাম। যাও গার কান্দুম না, আমি কাঁদলে আমার হবু বউটার কি হইব? কি ব্যাপার ভাইয়া, আপনার মুখটা এমন কালো হয়ে গেল কেন? না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তোর মতো এমন ঢেঁড়স মার্কা মাইয়ারও বফ আছে। আচ্ছা তুই কথা বল, আমি বাজারের ভিতর থেকে আসতেছি। আমি একা একা থাকবো নাকি? তো আমি তোকে পাহারা দিব নাকি, যত সব আজাইরা? প্লিজ ভাইয়া, প্লিজ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শেষ করবি। হুম। শালার তিথি তার বফের সাথে কথা বলে, আর আমি বৈশা বৈশা গান গাই। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বফ লইয়া আমার লগে বইয়া বইয়া, মনের সুখে প্রেম চালায়। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। ভাইয়া চলো। তারপর বাজার থেকে বিলাই চিমটি নিয়ে বাসার দিকে রওনা হলাম। আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে লাইক করো? আই মিন লাভ? আরে ধ্যাত, এসব আমাকে দিয়ে হবে না। কেন না? আমি মানছি তুমি একটু ফাজিল, কিন্তু এমন তো কেউ আছে যে তোমার এই ফাসলামোগুলোকেই ভালোবাসে। আরে ধ্যাত, এমন মাইয়া এই পৃথিবীতে কেন, মঙ্গল গ্রহেও খুঁজা পাবো না। আরে বাবা বাবা, ওয়েট করো। তারপর বাসায় ফিরে রিয়া আপুর কাছে গেলাম। এই এনেছিস? কিন্তু আপু, এই বিলাই চিমটি কিসের জন্য? সময় হোক সব বুঝতে পারবি। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি, এমন সময় তিথি এসে, কি করছেন? কেন দেখতে পাচ্ছিস না? সবসময় এত রেগে থাকো কেন? একটু ভালোভাবেও তো কথা বলতে পারেন। ওই শোন, আমাকে এত জ্ঞান দিতে আসবি না, যত সব আজাইরা। যা ভাগ এখন। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতেছি, এমন সময় রিয়া আপু পিছন থেকে ডাকা শুরু করলো। কি ব্যাপার আপু, ডাকছো কেন? আরে আজকে আমার সাথে একটু শপিং এ যাবি? আমি পারবো না, তিথিকে নিয়ে যাও। ছেলেটা একটা কথাও শুনে না, দেখ। শালার সকাল থেকে মেজাজটা পোড়া হট হয়ে আছে। আচ্ছা আপনারাই বলেন তো, কারো পছন্দের মানুষটা যদি অন্য কারো হয়ে যায়, কার মেজাজটা ভালো থাকবে? তিথি তো আরেকটার সাথে লাইন মারে, আর রিয়াপু তারও বিয়ে হয়ে যাচ্ছে, একসাথে দুইটা ছ্যাঁকা খেয়ে ফেললাম। অবশ্য তিথির জন্য আমার এতটুকু খারাপ লাগছে না, কিন্তু রিয়া আপুর জন্য কেন জানি বুকের বাম পাশটা হাহাকার করছে। এ যেন এক কঠিন যন্ত্রণাদায়ক অনুভূতি, যেটা হয়তো কখনোই ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব না। কিন্তু আমাকে যে এই কঠিন বাস্তবতাটা মেনে নিতেই হবে। আমি যে চাইলেও আর আমার ভালো লাগার মানুষটাকে আমার করে নিতে পারবো না। রাস্তার পাশে বসে এসব কথা ভাবতেছি, এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে দেখি খালা। খালা তুমি এখানে? আচ্ছা তুই এমন চুপচাপ হয়ে গেছিস কেন? তুই তো এমন না, তোর কি কিছু হয়েছে? আরে না খালা, আমার কি হবে? দেখ, আমি কিন্তু তোকে খুব ভালো করেই চিনি, কি হয়েছে আমাকে বল। আচ্ছা খালা, আমার আপন কেউ আমার থেকে দূরে সরে গেলে আমার যদি কষ্ট হয়, আমি তাকে খুব বেশি ভালোবাসি। তুই তাকে সত্যিই ভালোবাসিস? কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? না এমনি। আচ্ছা খালা চলো বাসায় যাই। খালা আমার দিকে কিছুক্ষণ কেমন ভাবে যেন তাকিয়ে বলল, চল। বাসায় এসে নাস্তা করে বারান্দায় বসে আছি, এমন সময় আম্মু এসে, কি রে, এখানে বসে কি করছিস? তোর আপুর সাথে একটু মার্কেটে যা তো।
আমি কিছু বলে ওঠার আগেই রিয়া বলে ওঠে, সাত, চল আমি রেডি। আমিও আর না করতে পারলাম না। তারপর আমি, তিথি, ছোট খালা, রিয়া, আপু, খালা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? তোর কি কিছু হয়েছে? আরে না না, এমনি ভালো লাগছে না। ও, কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। খালাম্মা, আপনারা শপিং করুন, আমি ওয়েট করছি। সে কি, তুইও চল। না না, আপনারা যান। তারপর সবাই একটা গহনার দোকানে গিয়ে ঢুকলো। যাওয়ার সময় রিয়া আপু বারবার কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমিও ভিতরে গেলাম সবাইকে উদ্দেশ্য করে। কি আপনাদের হয়েছে? সাত, তুই দেখ না রিয়াকে কোন শাড়িতে ভালো মানাবে। তারপর আমি একটা শাড়ি দেখিয়ে, এই শাড়িটাতে রিয়া আপুকে অনেক ভালো মানাবে। কথাটা বলার পরপরই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমাদের পছন্দ হয়নি? না না, পছন্দ হবে না কেন? এটা প্যাকেট করে দিন। তারপর গহনার দোকানে গিয়ে ছোট খালা বলল, দেখ তো সাত, রিয়ার জন্য এই গহনাগুলো পছন্দ করছি। আমার মনে হয় এই গহনাটা রিয়া আপুকে অনেক ভালো মানাবে। ও মা, সবাই তো দেখি আগের মতোই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছোট খালা তো বলেই ফেললো। তোর আর রিয়ার পছন্দ তো সেম সেম। আমি রিয়া আপুর দিকে তাকাতেই আপু একটু ইতস্তত ভেদ করে নিচের দিকে তাকিয়ে আবারও আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, আপনাদের হয়ে গেলে চলেন। বাসায় ফেরার সময় গাড়িতে কিছুক্ষণ পরপরই রিয়া আপু কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে কানে ইয়ারফোন গুজে আমার মতো করে বসে আছি। রাতের খাবার খেয়ে রুমে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কেন যেন কোনোভাবে ঘুম আসছে না। দু চোখ দিয়ে আমার অজান্তেই জল গড়িয়ে পড়ছে। বুকের বাম পাশটায় এতটাই কষ্ট হচ্ছে যে অনিচ্ছা সত্ত্বেও কান্না করে দিছি। সারাটা রাত আর ঘুমোতে পারিনি। ভোরে বিছানা থেকে উঠে বারান্দায় এসে বসে আছি। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠল, ঘুম হয়নি বুঝি? পিছনে তাকাতেই আমি আটকে উঠলাম। রিয়া আপু, তুমি? খুব ভালোবাসিস আমায়? অনেক অনেক বেশি। মুহূর্তের মধ্যেই রিয়া উধাও। আসলে সারাটা রাত ঘুমোতে পারিনি তো, তাই হ্যালোসিনেশন হচ্ছে। গোসলখানায় গিয়ে ইচ্ছে মতো চোখে মুখে পানি দিলাম। সকালে নাস্তা করার কিছুক্ষণ পরেই আব্বু আমার রুমে আসে। আরে আব্বু, তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে। ও। আব্বু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার একটা কথা রাখবি? এইভাবে বলছো কেন? তুমি আমার বাবা, তোমার কথা কি আমি ফেলতে পারবো? তুই রিয়াকে বিয়ে কর। আব্বু, এসব কি বলছো? রিয়াপুর তো অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে ওই ছেলেটা আগেও একটা বিয়ে করেছে, আর সেই বউয়ের একটা ছোট্ট মেয়েও আছে। এখন তুই বল, তুই কি এমন একটা লম্পট ছেলের হাতে তোর বোনকে তুলে দিতে পারবি? হ্যাঁ, কিন্তু উনি তো আমার 4 বছরের সিনিয়র, আর তাছাড়া আমি তো এখন অনেক ছোট্ট। কথাগুলো বলতেছি এমন সময় হঠাৎ আমার চোখ গেল রুমের দরজার দিকে। দেখি রিয়ার আম্মু, আব্বু, ছোট খালা সহ সবাই দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই যা, আর বেশি ওভার অ্যাক্টিং করা যাবে না, তাইলে আর আমার বিয়েটা নিচের দিকে তাকিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। পরক্ষণে সবার মনে যেন খুশির বন্যা বয়ে গেল। শুকুর আলহামদুলিল্লাহ। কি আমি বলেছিলাম না, আমার ছেলে আমার কথা ফেলতেই পারবে না। তারপর আম্মু এসে আমাকে পাঞ্জাবি সহ বিয়ে করতে যা যা কাপড় চোপড় লাগে তা দিয়ে বলল, আব্বা যান, তাড়াতাড়ি রেডি হয়ে নেন। তারপর আম্মু চলে গেল, আর আমি রুমের দরজা লাগিয়ে, হেই, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। ওই মিয়ারা, আপনারা হাসেন কেন? আরে আপনারাও নাচেন, আর আমি যাই রেডি হইয়া বিয়েটা কইরালাই। অবশেষে অনেক অনেক ন্যাকামি ও অনেক কাহিনীর পর বিয়েটা সম্পূর্ণ হইল, আর আমিও বউ লইয়া বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। বাড়িতে পৌঁছাতে রিয়াকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। শালার আমার যেন কোনো দামই নাই। অবশেষে এক বদনা দুঃখে মনে লইয়া উসাইন বোল্টের গতিতে একেবারে ছাদে। কিছুক্ষণ পরে ছাদে কয়েকটা পোলাপাইন আসার আভাস পাইলাম। এই রে আমি শেষ। এই হারামিগুলো কেমনে খবর পাইলো? কি রে নিমুখারাম, বিয়ে করে ফেললি? একবার জানানোর প্রয়োজনটা মনে করলি না? তো তোদের কে খবর দিছে? আন্টি। আরে বেটা, খবর দিবে কেন? ও তো এখন বউ পেয়ে গেছে, এখন কি আর আমাদের প্রয়োজন আছে? আব্বে হালা, থামবি তোরা? আমি দুঃখের ঠেলায় বাসি না, আর তোরা মজা লস। ওই মজা লই মানে? হারামি কোথাকার, একা একা বিয়ে করে ফেলেছিস? আমি কি করব? আম্মু আব্বু জোর করে করাই দিছে। আচ্ছা ওসব বাদ, আমাদের ট্রিটটা দিয়ে দে, আমরা তোকে নিজ দায়িত্বে বাসুর ঘরে ঢুকিয়ে দিচ্ছি। ট্রিট মানে? কিসের ট্রিট? ওমা কি বলে?
আমরা এত কষ্ট করে ওর বাসর ঘর সাজালাম, আর এখন বলে কিসের ট্রিট? এই যা, তোরা ছাড়া আমার কি আছে বল? আমার কোনো প্রয়োজনে তো তোরাই এগিয়ে আসবি, তাই না? দেখ, এখন আর এসব পাম্পটাম মেরে কাজ হবে না, তাড়াতাড়ি ওইটা বের কর। উফ, অবশেষে অনেক পামটাম মাইরাও কোনো লাভ হলো না। পকেট আমার ফাঁকা করে তবেই ছাড়লো। প্রায় 12টার দিকে হারামিগুলো আমাকে এক প্রকার জোর করেই বাসর ঘরের সামনে নিয়ে গেল। এই যে মিস্টার, যেভাবেই হোক বিড়ালটা কিন্তু মাইরেন। তারপর হারামিগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। উফ, কি মুসিবতে পড়লাম রে বাবা। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, উনার কোনো রেসপন্সই নাই। শালার আমারে সালামটা পর্যন্ত করলো না, মনে হয় টের পাই নাই। ঠাস ঠুস 2টা কাশি মারলাম, তাও লাভ হলো না। যাউগা, যা হবার হবে। আমি কিছুটা ভয়ে ভয়ে ওর কাছে গেলাম। ঘুমটা সরাতেই জোরে চিৎকার, মা গো, বাবা গো, বাঁচাও, ভূত ভূত। এমন সময় রিয়া আমার মুখ চেপে ধরে। ওই চিল্লাস কেন? ও তুমি? তা এমন ভাবে তাকাইছিলা কেন? তো কেমন ভাবে তাকাবো রে? ওই তুই আমাকে বিয়ে করলি কেন? বিয়ে করলাম কেন মানে? এই তোমার বিয়ে ভেঙে গেছিল, আর আমি তোমাকে করে তোমার এবং তোমার পরিবারের সম্মান রক্ষা করছি। আইসে, এই তুই জানিস আমি কত কষ্ট করে এই বিয়েটা ভাঙছি, আর তুই আমার সব কষ্টগুলা মাটি করে দিলি। কি? তুমি বিয়ে ভাঙছো? কিন্তু কেন? সেটা তোকে বলবো কেন? আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, প্লিজ ওসব ভুলে যাও। কি হয়ে গেছে? এখনো কিচ্ছু হয় নাই, আর ভুলে যাব মানে? এই তো তুই কাছে আসছিস কেন? তো কি করব? দেখ, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমার কাছে আসবি না। আসলে কি করবা? এই ভালোই ভালোই বলতেছি, দেখ আমাকে ছুবি না। এই বিলাই চিমটি লাগিয়ে দিব কিন্তু। এক লাফে ওর থেকে দূরে সরে গিয়ে, এই না। আচ্ছা, তুমি বাসর করে বিলাই চিমটি নিয়ে আসছো কেন? নিয়ে আসবো না তো কি করব? আমি তোকে খুব ভালো করেই জানি, তুই একটা ফাজিলের হাড্ডি। তোকে এমনিতে সোজা করা যাবে না, তাই মেডিসিন নিয়ে আসছি, বুঝলা বাবু? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছেও আসবো না, তোমাকে ছুবো না। প্লিজ ওটা ফেলে দাও, আমি ঘুমাবো। এই খাটে আসছিস কেন? যা নিচে গিয়ে ঘুমা। আমি নিচে ঘুমাতে পারি না। তাহলে বিলাই চিমটি মারি? প্লিজ না। আচ্ছা, নিচেই ঘুমাচ্ছি। হায় রে কপাল, বাসরাতে মানুষ বউয়ের আদর খায়, আর আমি নিচে শুয়ে মশার কামড় খাচ্ছি। ভাবি গো, আমি তোমাদের কথাটা রাখতে পারি নাই, আমি বিড়ালটা মারতে পারি নাই গো। এই চুপ করবি নাকি বিলাই চিমটি মারবো? না না, থাক। অবশেষে এক বস্তা দুঃখ মনে লইয়া মশার সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আম্মু, আর একটু ঘুমাতে দাও তো। ওই আমি তোর আম্মু হই? ও তো তুমি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। যা শালা, তুই থেকে তুমি? এখন থেকে তোকে তুমি করেই বলবো। সত্যি আপু? এই আপু বললি কেন? তো কি বলবো বউ? না, নাম ধরে ডাকবা। কথাটা বলেই ও চলে যেতে লাগলো। আপু শুনো, থুক্কু, রিয়া। বলো। বলছি যে তার মানে তুমিও আমাকে সামথিং সামথিং? জি না, আমি আপনাকে কোনো দিনও না। আমি চাই না আমাদের মধ্যে যে দূরত্বটা সেটা অন্য কেউ জানুক। ধ্যাত, ভালো লাগে না। তোমার যা খুশি করো গিয়ে। ফ্রেশ হয়ে নাস্তা করতেছি। কিরে, আজকে এত চুপচাপ? এখন থেকে চুপচাপই থাকবো। আব্বু কান খোঁচাতে খোঁচাতে বলল। কি কি বললি, শুনতে পাইনি। আব্বু খাও তো। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আব্বু? এই মাসে 15 তারিখে তোরা হানিমুনের জন্য পাশের রাষ্ট্রে নোয়াখালী যাচ্ছিস। ওরে কিপটার ঘরে কিপটারে, শেষমেশ এটাও শোনার বাকি ছিল। রিয়া তো হাসবে না কাঁদবে কিছুই বুঝতেছে না। ও আমার পায়ে একটা খুঁচা মেরে ইশারায় জিজ্ঞেস করলো, এইসব কি? পরক্ষণে আব্বু বলে উঠল, আরে তোরা এমন হয়ে আছিস কেন? আরে আমি তো মজা করছিলাম, তোরা নিউ ইয়র্ক যাচ্ছিস। ওরে আল্লাহ রে, আমার তো খুশির ঠেলায় মন চাইতেছে কাইন্দা লাইতাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বসে আছি। কি ব্যাপার? আব্বু এত খুশির একটা সংবাদ দিল আর তুমি মন খারাপ করে বসে আছো? মন খারাপ করব না তো কি করব? ওইখানে গিয়ে আঙুল চুষবো? আরে কি বলো, তুমি জানো এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে? এখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। ওইখানে মানুষ ঘোরার জন্য যায়, যায় অন্য কিছু করতে। তার মানে তুমি যাবে না? না, যাব না। তাহলে আমি আম্মুর কাছে গিয়ে বলতেছি। যাও যাও। কিছুক্ষণ পর আম্মু এসে, কি রে সাদ, তুই নাকি রিয়াকে নিয়ে হানিমুনে যেতে চাচ্ছিস না? আম্মু, আপনার ছেলে আমাকে একটু ভালোবাসে না, আমাকে শুধু দূরে ঠেলে দেয়।
ওরে আল্লাহ রে, আমার এক বোতল হারপিক দে, খাইয়া মইরা যাই। রিয়া তুমি এসব কি বলতেছো? আম্মু শুধু এতটুকুই না, আমি ওর কাছে যেতে চাইলেই শুধু আমাকে বকা দেয়। বইলাই সে কি কান্না রে ভাই, ওয়া ওয়া, আমিও দুঃখের ঠেলায় অক্ষরে কাইন্দা লাইছি। ওরে এত আবেগ ক্যারে, ক্যারে এত আবেগ। দেখ সাদ, আর দ্বিতীয়বার যেন ওর মুখে এসব কথা শুনতে না হয়। তারপর আম্মু চলে গেল। রিয়া মুচকি এসে, কি ব্যাপার, কেমন দিলাম? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। রাস্তায় বসে হাঁটতেছি আর ভাবতেছি, শালার বিয়ের আগেই তো কত ভালো ছিলাম। আগে জানতাম বিয়ে করলে এত প্যারা সইতে হইবে, তাইলে শালার হাঙ্গাই করতাম না। রাস্তায় হাঁটতেছি আর গান গাইতেছি, আগে যদি জানিতাম তবে বিয়ে নাহি করিতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না, ও এই জ্বালায়ার প্রাণে সহে না। ওহো সাদ, সাদ, সাদ রে, কিসের আশায় বিয়ে করলি রে তুই? এমন সময় রুবেলের কল। কিরে, কই তুই? বাসায়। তুই কই? বাজারের দিকে যাচ্ছি, তুই একটু আয় তো। আচ্ছা, আমি আসতেছি। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। দেখি রিয়া আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। আমিও ওদের কিছু না বলে রুমে গিয়ে শুয়ে আছি। ওরে মোর পরানের বিছানা রে, ইস সারাটা রাত তোরে ছাড়া ছিলাম, তোরে আর দূরে সরাইয়া রাখবো না। তারপর ঘুমিয়ে পড়লাম। আবারও রিয়ার ডাকে ঘুম ভাঙলো। উঠো, লাঞ্চ করবা না? তুমি যাও, আমি আসতেছি। তারপর দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, কি খবর? আরে রাখ তোর খবর, বাজারে আয়। এখন না, আগামী জন্মে। আরে বেটা, রাগ করস কেন? আমি এখনই আসতেছি। তারপর রুবেল আসলো। কিরে, কেমন আছিস? আরে বাদ দে, তুই কেমন আছিস? কেন, নতুন বিয়ে করলি, তোর তো মন ভালো থাকার কথা। আরে ব্যাটটা, বিয়ের আগে ভালো ছিলাম, বউ খালি প্যারা দেয়। রুবেল তো হাসতে হাসতে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার অবস্থা। ওই শালা থামবি? রুবেল হাসতে হাসতেই বলল, তা তুই তো সবাইকে প্যারা দিয়ে বেড়াইতি, আর এখন কিনা? দেখ রাগাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর রুবেল্লার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। কি রে, নতুন বউ রেখে কেউ সারাদিন বাইরে থাকে? দূর, সারাদিন বাসায় বসে থাকা যায়? কেন, ওর সাথে একটু গল্প তো করতে পারিস। কেন, তুমি আছো না? তোর সাথে কথা বলা যায় ভুল। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। কি মিস্টার, আমার সাথে কথা টথা বলো, রাগ করলো নাকি? রাগ করবো কেন? তারপর দেখতে দেখতে আমাদের হানিমুনে যাওয়ার সময় চলে আসে। আজ 15 তারিখ। ভোরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলাম। সকালের ফ্লাইটে আমাদের নিউ ইয়র্ক যাওয়ার কথা। যাক বাবা, ভালোই ভালোই নিউ ইয়র্ক এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে হোটেলের রুমে এসে বিশ্রাম করছি। কি ব্যাপার, শুয়ে আছো কেন? আজব, এত দূর জার্নি করে আসছি, একটু বিশ্রাম নিব না? চলো না, একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তোমার মন চাইলে যাও, আমি ঘুমাবো। রিয়া এক প্রকার রাগ করে বিছানায় এসে শুয়ে পড়লো, আর আমি বিছানা থেকে উঠে নিচে গিয়ে শুতে যাব। এমন সময় রিয়া বলে ওঠে, কি ব্যাপার, কই যাচ্ছ? কেন, ঘুমাবো না? নিচে শুতে হবে না, বিছানায় ঘুমাও। তার মানে ইয়েটা হয়ে গেছে? জি না, মধ্যে কোল বালিশ থাকবে। আর খবরদার যদি আমাকে টাচ করেছো তো বিলাই চিমটি কিন্তু এখানেও নিয়ে আসছি। আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করছি যে এই মাইয়া আমার এত শাস্তি দিতেছে? রাতটা কোনোভাবে কাটানোর পর সকালে নাস্তা সেরে রিয়াকে নিয়ে বের হলাম। রাতে ওর কথা শুনে আমার চোখ তো কপাল উঠে গেল। বলে কি মায়া নাকি ড্রিঙ্ক করবে। দেখো, এসব ভালো না, এসব খেলে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলবা। আমি বলছি খাবো, ব্যাস খাবো। শেষ পর্যন্ত ওর জোরাজোরিতে ড্রিঙ্ক অর্ডার দিলাম। এই তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুমি খাবে না? না, আমি ওসব খাই না। তারপর ওয়াশরুম থেকে ফিরতেই রিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। তারপর ও আমাকে জড়িয়ে ধরেই বিছানায় পড়ে গেল। তারপর আমাকে জোর করে কিস করে ফেললো। রিয়া ছাড়ো, কি করছো এসব?
তারপর রিয়ার কাছ থেকে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে আমি বাইরে যেতে যাব, এমন সময় ও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই আমার কাছে আসো না, আমাকে ভালোবাসো না। আফাগো, আমারে ছাইড়া দেন, আমি বিলাই চিমটি চুলকানি সহ্য করতে পারবো না। তারপর ও আমাকে ওর নিচে ফেলে আমার উপর বসে ওর পরনের জামা টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দিলাম খেত চাদর। দৌড়াতে দৌড়াতে এক মেয়ের সাথে ধাক্কা, চিৎ পটাং। সরি আপু। হেই বাঙালি। ইয়েস। ওহ, আমিও বাঙালি। তা আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আর বইলেন না, আমার বউটা ড্রিঙ্ক করছিল, এখন উল্টাপাল্টা করতেছে। আচ্ছা চলেন তো দেখি। তারপর ওনাকে নিয়ে রুমে এসে দেখি রিয়া ঘুমিয়ে পড়েছে। আরে উনি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আপু, আপনি কি ওর ড্রেসটা চেঞ্জ করে দিবেন? মেয়েটা একটু অবাক হয়ে বলল, আপনি ওনার হাজবেন্ড না? হ্যাঁ, মানে আমি তো মেয়েদের ড্রেস পরাতে পারি না। ওহ আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমি বাইরে এসে অপেক্ষা করতে থাকলাম। হয়ে গেছে। থ্যাঙ্কস। আরে এতে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আমরা এই সামনের রুমটাতে উঠেছি, ভাবিকে কালকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবেন, অনেক খুশি হব। অবশ্যই। তারপর আমি রুমে গিয়ে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি রিয়া এখনো ঘুমাচ্ছে। আসলে ঘুমন্ত অবস্থায় রিয়াকে একটু বেশি মায়াবী লাগে, যেন এক ভিনদেশি পড়ি। খুব ইচ্ছে করছে ওকে একটু ছুঁয়ে দিতে। আরে না, পরে আবার টের পেয়ে গেলে কি না কি ভাববে। আরে না, শুধু একটু ছুঁয়েই তো দেখবো, টের পাবে না। তারপর যেই ওকে ছুঁতে যাব ঠিক তখনই ওর ঘুমটা ভেঙে যায়। তুমি? বিছানা ছেড়ে উঠে বসে বলল, ছি সিসা, তুই এত বাজে। ছি তুই। এসব বলতেছে ঠিক তখনই ও খেয়াল করে দেখে যে ওর ড্রেস চেঞ্জ করা, আর সাথে সাথেই ঠাস। আমি গালে হাত দিয়ে ওর দিকে বোকার মতো তাকিয়ে আছি। তুই এটা করতে পারলি? তুই এত খারাপ, আমি স্বপ্নেও ভাবি নাই তুই এমন খারাপ কাজ একটা করতে পারবি। রিয়া, বিলিভ করো আমি তোমার কোনো ধরনের ক্ষতি করিনি। তারপর রিয়া আমার গালে আরেকটা থাপ্পড় মারলো। তোকে আমার চেনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুই ফাজিল হলেও তোর মনটা অনেক ভালো, কিন্তু তুই এটা কেন করলি? আমি আর কিছু না বলে রুম থেকে বেরোতে যাব, এমন সময় রাতে যে বাঙালি আপুটা আমায় হেল্প করছিলেন উনি, আরে আপনি কোথাও যাচ্ছেন নাকি? আমরা আরো ভাবলাম আপনার স্ত্রীর সাথে পরিচিত হব। না মানে কোথাও যাচ্ছি না, আসেন আপনারা ভিতরে আসেন। উনি হচ্ছেন আমার হাজবেন্ড। হাই, আমি ইমন। হাই, আমি সাদ। রুমের ভিতরে যেতেই রিয়া আমার দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলতে চাইলো। না মানে কোথাও যাচ্ছি না, আসেন আপনারা ভিতরে আসেন। উনি হচ্ছেন আমার হাজবেন্ড। হাই, আমি ইমন। হাই, আমি সাদ। রুমের ভিতরে যেতেই রিয়া আমার দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলতে চাইলো। রিয়া, ওনারা আমাদের সামনের রুমটাতেই উঠেছে, আর ওনারাও বাঙালি। রিয়া মুখে একটু হাসি ফুটিয়ে বলল, আপনারা বসুন না। তারপর ওনাদেরকে রিয়ার সাথে পরিচয় করিয়ে দিলাম। আদিত্যা, তাহলে তুমি আর রিয়া আপু গল্প করো, আমি আর সাদ একটু বাইরে থেকে ঘুরে আসি। ওকে। তারপর আমি আর ইমন দুজনে হাঁটতেছি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? আরে এতে কিছু মনে করার কি আছে বলেন। না মানে আপনারা রিয়া আপুর মধ্যে কি কিছু হয়েছে? আরে না, তেমন কিছু না। ও। অন্যদিকে আদ্রিতা ও রিয়ার মধ্যে যে কথাবার্তা চলছে। আচ্ছা রিয়া, সাদ ভাই কি তোমাকে পছন্দ করে না? আরে পছন্দ করবে না কেন? না মানে রাতে যা ঘটেছে তা দেখে আমার মনে হচ্ছে সাদ ভাইয়ের সাথে আপনার তেমন ভালো সম্পর্ক নাই। রিয়া কিছুটা অবাক হয়ে বলল, রাতে কি ঘটেছিল? তারপর আদ্রিতা রাতের সব ঘটনা খুলে বলল। তার মানে রাতে আপনি আমার ড্রেস চেঞ্জ করেছেন? আচ্ছা আপু, ড্রিঙ্কস করলে মানুষ কেমন ধরনের উল্টাপাল্টা কাজ করে? কেন তুমি জানো না? না মানে আমি তো ওসব সম্পর্কে জানি না। ড্রিঙ্ক করলে মানুষ তার কাছে থাকা মানুষটা ভালোবাসা পেতে চায়, আর তা সে না পেলে জোর করতে থাকে। কি আপনি মজা করছেন না তো? না আমি মজা করছি না। তার মানে আমিও সাদকে রাতে এসবের জন্য জোর করেছি, কিন্তু ও আমার সাথে এসব করে নাই, আর আমি কি না আবার ওকে সকালে? না আমি এটা কি করলাম? এমন সময় আদ্রিতা বলে ওঠে, রিয়া কি ভাবছো? না কিছু না। তারপর আমি আর ইমন হোটেলে ফিরলাম। তা আপনাদের গল্প করা শেষ হয়েছে?
রিয়া বাই। আর বিকেলে কিন্তু আমরা সবাই একসাথে ঘুরতে যাব, কেমন? ওকে। তারপর ওরা চলে গেল। চলো খাবে। রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি। সরি কেন? বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না ড্রিঙ্কস করলে এমন হয়। আদ্রিতা আপু আমাকে সব বলেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব, চলো নাস্তা করব। রিয়া অসহায়ের মতো বলল। তারপর নাস্তা করে রিয়াকে নিয়ে একটু বাইরে থেকে বেরিয়ে এসে রুমে ব্যাক করলাম। তা কেমন লাগলো আজ? সত্যি বলতে আজ আমি আমার লাইফে সব থেকে বেশি এনজয় করেছি। তারপর দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। আজ রাতে আমাদের ফ্লাইট। মৈমন আর আদ্রিতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন সকালে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। বাসায় ফিরে ফ্রেশ হয়েই রুবেলকে কল করলাম। কিরে হারামি, কি খবর? তুই দেশে আসবি, আমাকে জানাবি না? সরি রে দোস্ত, আচ্ছা বিকেলে আড্ডাখানায় আসতেছি। আচ্ছা। তারপর বিকেলে আড্ডাখানায় যেতেই, কিরে তুই সাত না? না, মঙ্গল গ্রহের এলিয়েন। আরে বেটা রাগ করস কেন? তোরে ছাড়া কি আমাদের আড্ডা জমে? তুই বল। হইছে আর পাম মারতে হবে না, আমারে ছাড়া তো ভালোই ছিলি। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার খেয়ে নিচে বিছানায় করে শুয়ে আছি। কি ব্যাপার, নিচে শুয়ে আছো কেন? তো কি করব? উপরেই ঘুমাও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এখানেই ঠিক আছি, এত করুণা দেখাতে হবে না। রিয়া মনটা খারাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজ শেষ করে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠতে যাব, ঠিক এমন সময় রুবেল বলে ওঠে, একটু এদিকে তাকা। আরে কি হইছে? আমি পিছনে তাকাতেই থমকে গেলাম। আমার পুরো শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রিয়া রিয়া রিকশায় বসে একটা ছেলের হাত ধরে তার কাঁধের উপর মাথা রেখে হেসে হেসে কথা বলছে। রুবেল অনেকটা রেগে গিয়ে বলল, চল, আজকে ওই শালার শেষ দিন, শালারে মেরে হাড়গোড় ভেঙে দিব। না থাক, এখানে পাবলিসিটির মধ্যে কিছু করলে আমাদেরই মান সম্মান যাবে। চলো এদেরকে ফলো করি, দেখি ওরা কোথায় যায়, কি করে। তারপর ওদেরকে ফলো করতে করতে দেখি ওরা আমাদের বাসার সামনে রাস্তায় এসে ওই ছেলেটা রিক্সা থেকে নেমে রিয়াকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়ে ও একটা অন্য গাড়ি ধরে অন্য একটা রাস্তায় রওনা দিল। আমরা ওর পিছন পিছন যেতে যেতে দেখি কিছু দূর যাওয়ার পর ও একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। রুবেল, এই এলাকায় তোর কোনো পরিচিত লোক আছে যে আমাদের এই ছেলেটার সম্পর্কে সকল ডিটেলস দিতে পারবে? আমার এক দূর সম্পর্কের মামাতো ভাই আছে, দাঁড়া ওকে কল দিচ্ছি। তারপর রুবেলের ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, ওই ছেলেটার নাম সোহান। পড়াশোনা শেষ করে এখন ওর বাবার ব্যবসা দেখাশোনা করছে। রুবেল, এখন আমাদের সোহানের সম্পর্কে সবকিছু জানতে হবে। ও প্রতিদিন কোথায় কোথায় যায়, কি করে, সবকিছু। কিন্তু এসব জেনে আমরা কি করব? দেখো, আমাদের যদি মনে হয় যে ভালো ছেলে, ও রিয়ার যোগ্য, তাহলে আমি নিজে রিয়াকে ওর হাতে তুলে দিব। পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? হ্যাঁ ঠিকই বলছি। তাহলে তোর কি হবে? আমি যতটুকু জানি তুইও তো রিয়াকে ভালোবাসিস। হ্যাঁ ভালোবাসি বলেই তো আমি ওর কষ্টটা সইতে পারবো না। ও যার কাছে ভালো থাকতে পারে আমি তার হাতেই ওকে তুলে দিব। দেখ সাদ, আমি তোর সাথে একমত না। দেখ, তোর ফ্যামিলির কেউ এটা মেনে নিবে না। আমার ফ্যামিলিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর, আমার কথা তো আর শুনবি না। প্লিজ দোস্ত, রাগ করিস না, তুই ছাড়া আমার আর কে আছে বল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপর বাসায় যেতেই আম্মু, কি রে এত দেরি করলি কেন? আম্মু একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। রিয়া সে কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর খাবার শেষ করে রুমে এসে শুয়ে আছি। এমন সময় রিয়া এসে, কি মিস্টার, কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন? কি ব্যাপার, কিছু বলছো না কেন? রিয়া আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ? আমি এক ঝটকায় ওর হাতটা আমার কপাল থেকে সরিয়ে নিয়ে, এই তুমি আমাকে টাচ করছো কেন? কি ব্যাপার, তুমি এমন বিহেভ করতেছো কেন? এমনি, এই তুমিটাকে আমার আর সহ্য হয় না। আর তোমার এই নোংরা হাতে আমাকে আর কখনো টাচ করবা না। রিয়া নিশ্চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আড্ডাখানায় চলে আসলাম। তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। কি রে এত রাত করলি কেন? একটু কাজ ছিল। আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। আম্মু আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে খেয়ে আসছিস মানে? মেয়েটা তোর জন্য সে কখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই? উফ আম্মু, এত কথা বইলো না তো। আর তাকে বলো এত ঢং করতে হবে না।
আমার জন্য অপেক্ষা না করে নিজে খেয়ে নিতে। এই তোর কি হয়েছে? তুই তো এমন ভাবে কথা বলিস না। কিচ্ছু হয়নি, আর আমাকে আর বিরক্ত কইরো না। কথাটা বলে আমি আমার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে কানে হেডফোন গুজে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম। আগে কখনো কোনো ধরনের কষ্ট থাকলে গান শুনলে সব কষ্ট ভুলে যেতাম, কিন্তু আজ কষ্টগুলো যেন আরো ভারী হচ্ছে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না, সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেনে নিতে পারছি না কিছুই। খুব 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 বেশি কষ্ট হচ্ছে। এই কষ্ট আমার জন্মের পর থেকে যত কষ্ট পেয়েছি সেই সকল কষ্টকেই হার মানাবে। তারপরও কিছু আপন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কঠিন কষ্টটাকে আড়াল করে নিতে হয়। শুয়ে আছি, কিছুক্ষণ পরে কেউ একজন আমার গায়ে হাত দিয়ে চাকি দিল। কান থেকে হেডফোনটা খুলে তাকাতেই দেখি রিয়া। কি ব্যাপার, সেই কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? কেন ডাকতেছো? আচ্ছা তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আমি কি কিছু করছি? কেন, তুমি জানো না তুমি কি করছো? রিয়া কিছুটা অবাক হয়ে বলল। আমি কি করছি? কি করছো? তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিছো। আমি তোমার কি করছিলাম যে তুমি আমার জীবনটা এমনভাবে নষ্ট করে দিলা? তুমি সোহানকে ভালোবাসতা, তো আমাকে কেন বিয়ে করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি সোহানকে কিভাবে চেনো? দিন দুপুর একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়াচ্ছ, আর আমি জানতে পারবো না? দেখো, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমাদের ভালোবাসাকে নষ্টামি বলবা না। ভালোবাসা? তা আমাকে বিয়ে করার সময় কই ছিল তোর এই ভালোবাসা? দেখো, আমার আর সোহানের রিলেশনের প্রায় 3 বছর, আর আমি এই জন্যই এই বিয়েটা ভাঙছি, কিন্তু তুই এসে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিছিস। হ্যাঁ, আমি তোমাকে না জিজ্ঞেস করে তোমাকে বিয়ে করে নিছি, কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে সম্মতি না দিলে ওনারা কি জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিছে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিলাম। তা তুমি বিয়ের পরও তো বলতে পারতা যে তোমার একটা রিলেশন আছে, আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিয়ে আসতাম। চেষ্টা করছি, কিন্তু ভয় বলতে পারিনি। ভয়? তোমার আবার ভয়? তোমার কথা শুনে না সত্যি আমার খুব হাসি পাচ্ছে। যেই মেয়ে প্রকাশ্যে দিবালোকে নিজের বরকে রেখে অন্য একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়ায়, তার আবার ভয়? দেখো, আমি আগেও বলছি ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসাকে নষ্টামি বলে অপমান করবা না। অপমান? তা তোমার এই ভালোবাসাটা যখন সমাজের কাছে প্রকাশ হয়ে যাবে, তখন যে আমার ফ্যামিলিকে সমাজের সবাই আঙুল দেখিয়ে কথা বলবে, সেটার দায়ভার কে নেবে? সমাজের সবাই তখন আমাদেরকে অপমান করবে না? কি ব্যাপার, চুপ করে আছো কেন? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমাদের ডিভোর্সটা করিয়ে নেব, তখন তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যেও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু তার আগে যদি ভুল করেও সোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, তো তুমি আমার জঘন্যতম রূপটা দেখতে পাবে। অনেক রাত হইছে, ঘুমিয়ে পড়ো। কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না, তাই মধ্যরাতের দিকে বারান্দায় বসে আছি। এমন সময় আমার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরতেই দেখি আম্মু, আর পাশেই আব্বু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখনো ঘুমাওনি? বাবা, তোর কি খুব কষ্ট হচ্ছে? বলেই আম্মু কেঁদে দিল। আম্মু, এসব কি বলতেছো? আমার কষ্ট হবে কেন? আর তুমি কান্না করতেছো কেন? আব্বু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আব্বু, এসব কি বলতেছো? কোনো মা বাবা কি তার সন্তানের খারাপ চায়? আসলে সব দোষ আমার এই কপালটার। ভাগ্যকে তো আর উল্টানোর ক্ষমতাটা আমাদের কারোরই নেই। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবা। আর আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আব্বু আম্মুকে তাদের রুমে রেখে এসে আমি আমার রুমে এসে একটা সিগারেট বের করলাম। আসলে বন্ধুদের থেকে বিদায় নেওয়ার পর লুকিয়ে 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ওরা জানলে হয়তো সেটা আনতে পারতাম না। জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছি। প্রথম টান দেওয়ার সাথে সাথেই কাশতে কাশতে বমি করে দিছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখে মুখে ইচ্ছা মতো পানি দিয়ে সিগারেট নিয়ে ছাড়িয়ে গেলাম। 2 হাতে 2টা সিগারেট ধরিয়ে ইচ্ছে মতো টানতে থাকলাম। শুনেছি নেশা করলে নাকি কষ্টগুলো ভুলে থাকা যায়, কিন্তু আমার কষ্ট যেন আরো বেড়েই চলেছে। একসময় আমার বন্ধুরা শখের বসে সিগারেট খেলে আমি তাদেরকে বকাঝকা করতাম, বারণ করতাম, কিন্তু আজ এই আমি আমাকে বারণ করতে পারছি না। মাথাটা প্রচন্ডভাবে ঘোরাচ্ছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। হয়তো এই ঘুম আর নাও ভাঙতে পারে, সুন্দর সকালটা হয়তো আর নাও দেখতে পারি। ভোরে কোনো কিছুর ঝুমঝুম আওয়াজে ঘুম ভাঙলো। এ কি, আমি তো পুরো ভিজে গেছি। তার মানে এতক্ষণ বৃষ্টির শব্দটাই আমি পাচ্ছিলাম। তারপর বৃষ্টিতে আরো কিছুক্ষণ ভিজলাম। নিচে নেমে কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখি রিয়া এখনো ঘুমাচ্ছে। আমি বারান্দায় বসে একটু ফেসবুকিং করছিলাম। এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে
কি রে, কি অবস্থা? তুই আমার সাথে একটু দেখা কর, খুব আর্জেন্ট। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, আসবো কিভাবে? দেখ ভাই, তুই যেভাবে পারিস তাড়াতাড়ি আয় প্লিজ, আমি বাজারে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপর বাজারে যেতেই রুবেল আমাকে একটা গাড়িতে তুললো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সব জানতে পারবি, একটু অপেক্ষা কর। এ কি, এটা তো সোহানের বাড়ি, আমরা এখানে কেন আসলাম? কোনো প্রশ্ন করবি না, এখানে শুধু একটু দাঁড়া, সব বুঝতে পারবি। কি ব্যাপার, আধা ঘন্টা যাবত এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি, কই কিছুই তো। কথাটা শেষ করার আগে আমার চোখ গেল সোহানের বাড়ির গেটের দিকে। এ কি, এসব আমি কি দেখছি? আমি আমার নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছি না। সোহান একটা মেয়ের কাঁধে হাত দিয়ে ওর সাথে হাসতে হাসতে কথা বলতেছে। তারপর ওই মেয়েটা সোহানের গালে একটা কিস করে বলল, বাই বেবি। বলে ওই মেয়েটা গাড়িতে উঠে চলে গেল। চল শালারে কেলিয়ে হাড়গোড় ভেঙে দিয়ে আসি। না, এখন ওকে কিছু করব না, ওকে হাতে নয় বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। মানে তুই শুধু কালকে সকাল থেকে শুরু করে আমার কাজটা না হওয়া পর্যন্ত সোহানের লোকেশনটা আমাকে জানাবি। কিন্তু লোকেশন জেনে কি করবি? আরে বেটা, এখানেই তো আসল খেলা। ও যেহেতু আজকে একটা মেয়ের সাথে রুম ডেট করছে, সো ওর আরো কয়েকটি মেয়ের সাথে রিলেশন আছে, আর কালকেও তাদের মধ্যে থেকে কারো না কারো সাথে তো দেখা করবেই, আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো। তারপর দুজনে বাসায় ফিরে গেলাম। আমি বাসায় ফিরে দেখি আম্মু, আব্বু আর রিয়া সবাই বারান্দায় বসে আছে। আমাকে দেখেই আম্মু আমার কাছে এসে, তুই কোথায় গিয়েছিলি আর ফোন অফ কেন? এই যা, কালকে রাতে তো ফোন চার্জই করিনি, একটু বাইরে গেছিলাম আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোনটা অফ ছিল। কি ব্যাপার, তোমরা এত টেনশন করতেছো কেন? আমি কি এখনো ছোট কোকা যে হারিয়ে যাব? আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তোমরা যাও, আমি আসছি। তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে রুমে এসে রিয়াকে বললাম, রিয়া কালকে ঘুরতে যাবা? রিয়া একটু আশ্চর্য হয়ে বলল, তুমি ঠিক আছো তো? কেন, আমাকে দেখে কি অন্য কিছু মনে হচ্ছে নাকি? না, ঠিক তা না। ওকে, তাহলে কালকে সকালেই আমরা বের হব, তুমি রেডি হয়ে থেকো। রিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। পরের দিন আমাদের প্ল্যান মতো আমরা সকালে বের হয়ে গেলাম। রিয়াকে নিয়ে গাড়িতে উঠলাম। রিয়া একটু বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, ঘুরতে বের হয়েছো তো ফোনে বারবার কি দেখতেছো? কে মেসেজ করে দেখি? বলেই ফোনটা আমার হাত থেকে ছিনিয়ে নিতে চাইলো, কিন্তু আমি হাত সরিয়ে ফেলাই ও আর ফোনটা নিতে পারলো না। কি ব্যাপার, কার সাথে কথা বলো যে আমাকে দেখাচ্ছ না? তুমি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছ, তো আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকবো নাকি? রিয়া মুখে একটা ভেঙচি কেটে বলল, তোমাকে কি কেউ বসে নাকি সিঙ্গেল থাকতে? সেই জন্যই তো একটা জিএফ জোগাড় করলাম, একটু পার্ট লইলাম। আসলে রুবেল মেসেজ করতেছে সোহাইনার লোকেশনটা জানানোর জন্য। আপনারা আবার ওই মাইয়ারে কইয়া দিয়েন না। তোমার আবার জিএফ? দু একদিন পর দেখবা ওই মেয়ে নিজে থেকেই ভেগে গেছে। তুমি যে লেভেলের ফাজিল। এই দেখো, রাগাবে না কিন্তু, আর আমার জিএফ ভাগা দিবে না। তাকে এত এত ভালোবাসা দিব যে তুমি আমার 10 হাত দূরে থেকেও সেই ভালোবাসার আভাস পাবা, আর তুমি জ্বলবা পুড়বা আর আফসোস করবা, আহারে আমি কারে হারাইলাম। আমার ঠিকছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমার সোহান আমাকে অনেক লাভ করে। আর একটু পরেই তার টের পাইবা। কি ব্যাপার, এমন আস্তে আস্তে কি বলতেছো? কই কিছু না তো। তারপর প্রায় বেলা 12টার দিকে রুবেল আমাকে কল দেয়, ড্রাইভার গাড়িটা একটু থামান। কি ব্যাপার, এখানে গাড়ি থামালে কেন? তোমার সতীন কল করছে গো, একটু কথা বলে আসি। ও মা, মাইয়া শুধু রাগে ফুলতেছে। আমি গাড়ি থেকে একটু দূরত্বে এসে কলটা রিসিভ করলাম। বলো কি খবর? দোস্ত, তোর ধারণাটাই একেবারে রাইট। শালা সত্যি সত্যি একটা মেয়ে নিয়ে পার্কে ঢুকছে। তোকে লোকেশনটা সেন্ড করে দিছি, দেখে নে। আর আমরা পোলাপাইন নিয়ে রেডি থাকতেছি, তুই শুধু একটা কল দিবি, ব্যাস কাহিনী খতম। থ্যাঙ্কস দোস্ত, তোরা না থাকলে হয়তো। হয়েছে, আর সহানুভূতি প্রদর্শন করতে হবে না। তুই তাড়াতাড়ি তোর মিশনটা কমপ্লিট কর। তারপর রুবেলের দেওয়া লোকেশন অনুযায়ী রওনা দিলাম। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এই এখানে কাপড়রা আসে, আমরা এখানে কি করব? কি করব মানে ঘুরবো, দেখবো। তারপর রিয়াকে নিয়ে যেই পার্কের ভিতরে ঢুকলাম। এই সাত, এটা সোহান না? কোন সোহান?
কোন সোহান মানে? এটা আমার বিএফ। তোমার বিয়ের তো কি হয়েছে? তো তোমার বিয়ের তো ওই মাইয়া লগে কি করে? আরে না না, এটা সোহান না। ওই এটাই সোহান। তারপর রিয়া একেবারে সোহানের কাছে গিয়ে ওর কলার ধরে, ওই সোহান না, তুই আমার সাথে 3 বছর টাঙ্কি মাইরে এখন পার্কে এসে অন্য মায়ের সাথে রং রং করছস? তুমি? হ্যাঁ আমি। তারপর সোহাইনার লগের মাইয়াডারে কইল, ওই সেমরি, তুই আর ছেলে পাইলি না? এই লম্পটটার সাথে তুইও? আপু আমি জানতামই না ও এমন। তো এখন তো জানোস কেলা সালারে। তারপর দুই পাবলিক মিল্লা সোহাইনারে ইচ্ছা মতো কেলাইতেছে, আর আমি রাজার হালে বৈশা চুইংগাম চাবাইতেছি। কি মিয়া, চুইংগাম খাবেন? না থাক, আরেকবার দিমনে। আর সিনেমার শুটিং উপভোগ করিতেছি, আপনারাও উপভোগ করেন। আমি ফট কইরা একখান দৌড়মাইরা বাইরে থেকে এক বোতল ঠান্ডা পানি আইনা দুই পাবলিকরে ডাক দিয়া কইলাম, এই যে সাহসী বালিকারা, আপনারা হাঁপাইয়া গেছেন, নেন পানি খাইয়া তারপর আবার শুরু করেন। টুন 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 টুনা টুন। এরে মিয়া, আমার মোবাইলের রিংটং এইটা। মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখি রুবেল কল করছে। আমি রিসিভ করে, দোস্ত। কিরে, কি অবস্থা? আমাদের আশা লাগবে? ভাই, তোরা অ্যাম্বুলেন্স নিয়ে আয়। অ্যাম্বুলেন্স মানে? মানে রিয়া ওই বলদের অবস্থা কাইল করে ফেলছে। আরে বেটা কি কস? আচ্ছা তুই ভাবিকে নিয়ে বাসায় যা, বাকিটা আমরা দেখতেছি। এই রে, মাইয়া দুইটা মিল্লাই তো এই বলদেরে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এই তোমরা ওকে মেরে ফেললে নাকি? বেশ করছি, শালা 3 বছর আমার সাথে রিলেশন করছে আর এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। আচ্ছা এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগা দেই, পুলিশ আসলে আবার রক্ষা নাই। মেয়েটারে বললাম, এই যে আপু, আপনিও বাড়ি চলে যান। ভাইয়া। তারপর রিয়াকে নিয়ে বাসায় গেলাম। দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, বাসায় পৌঁছেছিস? ওই বলদটার কি অবস্থা? এখনো জ্ঞান ফিরে নাই, তবে ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। ও আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা আয়। একটু ভয় দেখাইলাম। এই রে, তুই বেটা গেছিস যেই ডেঞ্জারাস মাইয়ারে ভাই। এইটা ভাই, আমি আর জীবনেও এসব করব না, প্লিজ ভাই আমাকে বাঁচাও। আরে বেটা, এত ভয় পেলে চলবে? আমি আছি তো। তোর মা বাবাকে কল করে বল যে তুই অ্যাক্সিডেন্ট করছিস, আমরা যাই, কেমন? জি ভাই, আমি বলছি, আম্মু আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর রুবেল সহ সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করলাম। তারপর সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। রুমে ঢুকতেই দেখি রিয়া বিছানায় বসে দু পায়ের হাঁটুতে মাথা গুজে কান্না করতেছে। কি ব্যাপার, কান্না করতেছো কেন? স্যার, আমি ওকে ভুলতে পারছি না। তো তার কাছে চলে যাও, এখানে বসে কান্না করছো কেন? রিয়া আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। হয়তো আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। ওর চোখ দিয়ে অনবরত জল ঝরছে। আমি আর কিছু না বলেই আম্মুর কাছে গেলাম। কিরে, সারাদিন কোথায় ছিলি? দেখ তো রিয়ার কি হয়েছে, সে কখন থেকে কান্না করতেছে। আরে রাখো তো, যত সব ঢং। ক্ষুধা লাগছে, খাবার দাও। রিয়া খাইও নাই, ওকে একটু বল না খেয়ে যেতে। দেখ আম্মু, তুমিও না। আচ্ছা খাবার দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। তারপর খাবার নিয়ে রুমে এসে, এই যে খাবারটা খেয়ে নেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? রিয়া শুধু কান্নাই করছে। এই, তুমি কার জন্য কান্না করতেছো? যে তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, সে তো তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে তোমার সমস্যাটা কোথায়? কথা বলার সাথে সাথেই ও আমার থেকে খাবারের প্লেটটা নিয়ে চোখ মুছে খাবার খাওয়া শুরু করলো। কি মেরে বাবা! তারপর খাবার শেষ করে আমি নিচে বিছানা করে শুয়ে আছি। আমায় ভালোবাসো? না। আমি জানি মিথ্যা বলতেছো, তুমি শুধু আমাকেই ভালোবাসো। দেখো, আমি মিথ্যা বলতেছি না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, তবে একসময় বাসতাম, কিন্তু এখন না। কেন? আমি এখন তাহিয়াকে লাভ করি। এমনিতে একটা নাম বলে দিলাম আর কি। তাহিয়া? তাহিয়া আবার কি? তুমি মিথ্যা বলছো। না, এটাই সত্যি। আর আমি তাহিয়াকে কিছুদিন পরে বিয়ে করব। রিয়া আর কিছু বলল না, শুধু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। মাঝরাতে ঘুমটা ভেঙে আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ডিম লাইটের আলোতে বুঝতে পারলাম এটা রিয়া। আমি ওকে ডাক দিলাম। 2-1 বার ডাক দেওয়ার পর রিয়া জেগে ওঠে। কি ব্যাপার, ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? এসব কি? আর তুমি নিচে কেন?
রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আমার বরকে ভালোবাসি, তাতে কার কি? দেখো ছাড়ো, আর বর মানে কয়েকদিন আগেও তো আমাকে সহ্য করতে পারতা না। কে বলছে? তুমি এমন একটা ছেলে যে কোনো মেয়ে কয়েকদিন তোমার কাছে থাকলে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। দেখো আমি ছোট হতে পারি কিন্তু অবুঝ না। কই এতদিন তো আমাকে ভালোই বাসতা না, আর এখন এত ভালোবাসা কোত্থেকে উতলাই উঠতেছে। প্লিজ, আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে মেনে নাও। দেখো এটা সম্ভব না, কারণ আমি তাহিয়াকে কথা দিয়ে দিছি, আর আমি তোমার জন্য নিষ্পাপ একটা মেয়ের মন ভাঙতে পারবো না। আর কারো মন ভাঙলে কি পরিমাণ কষ্ট হয় সেটা তুমি ভালো করেই জানো। রিয়া আমার দিকে কিছুক্ষণ কেমন ভাবে যেন তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না। তুমি যাকে নিয়ে ভালো থাকতে পারো তাকে নিয়েই থাকো। কথাটা বলেই ও আমার কাছ থেকে উঠে চলে যেতে লাগলো, আর আমি খপ করে ওর হাতটা ধরে ফেললাম। কি ব্যাপার, হাত ধরছো কেন? বলছি তো তোমাকে আর বিরক্ত করব না। আমি ওকে একেবারে আমার কাছে টেনে নিয়ে বললাম, এই তুমি কি কিছুই বুঝো না? তুমি চলে গেলে আমি ভালো থাকতে পারবো? তাহলে তাহিয়ার কি হবে গো? আরে তাহিয়া আমার জিএফ না, ওটা এমনিতেই বলছিলাম যেন তুমি তোমার ভালোবাসার কথাটা আমায় বলো। তুমি মিথ্যা বলতেছো। না সোনা, আমি এতটুকু মিথ্যা বলতেছি না। তাহলে গাড়িতে ফোনে কার সাথে কথা বলছিলা? আরে ওটা তো রুবেল ছিল। কিন্তু রুবেল ভাইয়া তোমাকে একটু পর পর কেন মেসেজ করছিল? আসলে তোমার সোহান যে 2 নাম্বার মাল, সেটা আমার ওকে প্রথম দেখাতেই মনে হয়েছিল, আর পরে খোঁজ খবর নিয়ে দেখি যে আমার ধারণাটা পুরোপুরি সঠিক। কিন্তু সেই কথাটা যদি আমি নিজে তোমাকে বলতাম তাহলে হয়তো তুমি বিশ্বাস করতে না, তাই চালাকি করে লাইভে দেখিয়ে দিলাম। বাবা, আমি তো জানতাম তুমি ফাজিলের ডিব্বা, কিন্তু এখন তো দেখি অন্য কিছু। দেখতে হবে না বড়টাকার। এই শোনো না, আমার না একটা পিচ্চি ফাজিলের ডিব্বা লাগবে। এটা কেমন কথা? আমি এখন পিচ্চি ফাজিলের ডিব্বা কই পাবো? রিয়া আমার টি শার্টের কলার ধরে আমাকে ওর খুব কাছে নিয়ে বলল,